জগন্নাথ দা, এরকম একটা ঐতিহাসিক সংশোধনী বিলের আগে একাধিকবার সংবিধানে একাধিক অনুচ্ছেদে সংশোধন করা হয়েছে, একাধিক সংশোধনী বিল পেশ করা হয়েছে, পাশ হয়েছে। এইটা একটা ঐতিহাসিক বলছে এই কারণে কি এর আগে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, রাজ্য তো বটে, আমি জাতীয় স্তরে এখনো যাইনি, সেখানে এক্সে বারকারেক উদাহরণ রয়েছে যারা গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, তারপরও তারা সামলেছেন, দায়িত্ব সামলেছেন। আমার বক্তব্য, যদি দুর্নীতির বিরুদ্ধে যারা আপনারা যারা রাজনীতিবিদ, যারা ভবিষ্যতে মন্ত্রী হবেন বা যারা বর্তমানে মন্ত্রী রয়েছেন, যারা রাজনীতির আঙিনায় রয়েছেন, কাজ করছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম নিয়ম লাগু হবে না, তারা একদম উন্মুক্ত হাতে যা খুশি করতে পারবেন, এটা তো হতে পারে না। এই বিল পেশ করা হয়েছে, এখানে প্রধানমন্ত্রীর কথাও বলা রয়েছে, মুখ্যমন্ত্রীর কথাও বলা রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের কথাও বলা হয়েছে, রাজ্যের মন্ত্রীদের কথাও বলা হয়েছে। তাহলে রাজ্যে তৃণমূল কংগ্রেসের এমন কি তারা সিঁদুরে মেঘ দেখে ফেললো, সঙ্গে সঙ্গে তারা বিক্ষোভ করতে নেমে গেল। তাদের স্লোগান হচ্ছে কালা দিন কালা বিল, অর্থাৎ ব্ল্যাক ডে ব্ল্যাক বিল, কালো দিন কালো বিল। কেন জগন্নাথ দা? দেখুন, বিল নিয়ে আলোচনার আগে আপনি যে ব্রেকিং নিউজটা দেখালেন, যে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই প্রসঙ্গে বলি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিল প্রসঙ্গে বলেছেন যে দেশে নাকি ইমার্জেন্সি চালু হতে চলেছে। তা আমরা যারা পশ্চিমবঙ্গের বিরোধী পরিষদের ইমার্জেন্সির মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গে, আমার মনে হয় বিরোধী দল আমরা ইমার্জেন্সির মধ্যেই রয়েছি, জরুরি অবস্থার মধ্যেই আমরা দিন কাটাচ্ছি। যে রাজ্যে বিরোধী দলনেতাকে 92-93 বার শুধু মিছিল করার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে, নওশাদ সিদ্দিকীর মতো সামান্য কলকাতার যাদের নাম ছিল মিছিল নগরী, সেখানে মিছিল করার জন্য যদি গ্রেপ্তারি হতে হয়, আমাদেরকেও গ্রেপ্তার হতে হয়, তাহলে বুঝতে হবে যে পুলিশ স্টেট আসলে পশ্চিমবঙ্গে চলছে। এবং গাঁজা, যে পরিমাণ গাঁজার মামলা বিরোধী পরিষদের রাজনৈতিক কর্মীদের দেওয়া হয়েছে, ওই সব পরিমাণ গাঁজা যদি জড়ো করা হয়, তাহলে পশ্চিমবঙ্গে আর একটা হিমালয় পর্বত বা আর একটা সুন্দরবন করা যাবে, সেই গাঁজা যদি গাঁজার গাছ তৈরি হয়। যাই হোক, যোগ স্যাপাট, আমরা আসল বিষয়ে আসি। দেখুন, এই যে রাজনীতিতে মূল্যবোধ বা নৈতিকতার বিষয়টিকে এস্টাবলিশ করার জন্য এই 130তম সংশোধনী আজকে গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে নিয়ে এসছেন, এর সিনথেসিসটা কোথায়, কোথা থেকে আসছে, এটা অরিজিনেট করছে কোথায়? এটা অরিজিনেট করছে ভারতীয় জনতা পার্টির আমলে না। 2013 সালে লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলা, যে যুগান্তকারী জনস্বার্থ মামলা, যে মামলায় বিচারপতি এ কে পট্টনায়ক এবং আর একজন বাঙালি বিচারপতি সুধাংশু জ্যোতি মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত জাজমেন্ট, যেখানে ল মেকারদের উপর, অর্থাৎ এমএলএ এমপিদের উপর তারা অভিযুক্ত হলে পরেও তারা এমএলএ মন্ত্রী থেকে যেতে পারতেন, সেখানে বলে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে, ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে, যে 2 বছরের বেশি সাজা ঘোষণা হলে লোয়ার কোর্টে সঙ্গে সঙ্গে সেই এমএলএ এমপি মন্ত্রী তার পদ থেকে তাকে সরে যেতে হবে। এবং যতদিন না পর্যন্ত সে নতুন করে সেখান থেকে মুক্ত হয়ে আসছে, ততদিন পর্যন্ত সে না নির্বাচন লড়তে পারবে, আর নির্বাচন লড়তে না পারলে এমএলএ এমপি হতে পারবে না। 2013 সালের জাজমেন্ট। তখন কংগ্রেসের মন্ত্রী কপিল সিবাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী, তার বিরোধিতা করেছিলেন। এবং কেন বিরোধিতা করেছিলেন? কারণ সেপ্টেম্বর মাসে 2013 সালের লালু প্রসাদের পশুখাদ্য কেলেঙ্কারির জাজমেন্ট আসতে চলেছিল। সবাই জানতো যে 96-97 সালে সিবিআই তদন্ত শুরু হওয়ার পর 2013 সালে যখন ফাইনাল জাজমেন্ট আসছে, লালু প্রসাদের 2 বছরের বেশি জেল যাত্রা নিশ্চিত। তাই সেই বিখ্যাত অর্ডিন্যান্স এনেছিল, আপনাদের মনে আছে যে সেই রাহুল গান্ধীর অর্ডিন্যান্স ছিঁড়ে ফেরা, এই সেই লিলি থমাস ভার্সেস ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। কিন্তু ইতিহাসের কি অদ্ভুত পরিহাস, ওই জাজমেন্ট কার্যকর হওয়া শুরু হলো যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক প্রেসারে, বিরোধীদের প্রেসারে, এবং বিজেপি মুক্ত কণ্ঠে তখন বলেছিল যে না, এটা থাকা দরকার, যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে দুর্নীতিকে যদি মুক্ত করতে হয়, কমাতে হয়, তাহলে কোনোভাবেই এমএলএ এমপিদেরকে 2 বছরের উপর সাজা হয়ে গেলে তাদের মেম্বারশিপ চলে যাওয়া উচিত সঙ্গে সঙ্গে। এরপরেতে কি হলো? প্রথম তার ভিকটিম হলো দেখুন রশিদ মাসুদ, এবং তারপর কারা? ইরফান সোলাঙ্কি, আফজল আনসারি, রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদব। এরপর হাল আমলে আমি 2টো উদাহরণ দিই। আপনি বলেছেন বালু মল্লিকের কথা, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা, কিন্তু যে দুটি ঘটনা নিয়ে সারা ভারতবর্ষে কন্ট্রোভার্সি হলো, এক হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ুর যে আবগারি মন্ত্রী ভি সেন্থিল বালাজি। তো ভি সেন্থিল বালাজি, এবং সেখানেও আবগারি দুর্নীতি ভি সেন্থিল বালাজির, এবং অরবিন্দ কেজরিওয়ালের আবগারি দুর্নীতি, মুখ্যমন্ত্রী হিসেবে তারা থেকে গেলেন। প্রশ্ন হচ্ছে যে সংবিধানের 39তম সংশোধনী কেনে
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজেই সংবিধানে একটি ব্যবস্থা এনেছিলেন যে প্রধানমন্ত্রীকে কেউ ছুঁতে পারবেন না। আর আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বিল পেশ করেছে, সেই বিল শুরু হচ্ছে প্রধানমন্ত্রীকে দিয়ে, শেষ হচ্ছে এমএলএ, এমপি, পঞ্চায়েত, কর্পোরেটর সবাইকে দিয়ে। তো এই মূল্যবোধ যদি প্রধানমন্ত্রীকে দিয়ে ছোঁয়া যায়, যদি মুখ্যমন্ত্রীকে ছোঁয়া যায়, যদি রাজ্যের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীকে ছোঁয়া যায়, তাহলে অসুবিধা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স নষ্ট হয়ে যাবে। এই জুডিশিয়ারি তো তার ভাইপোকে রক্ষা কবচ দিয়েছে ইডি মামলাতে, তাহলে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের কথা তখন তার মনে পড়ে না? তার পরিবারের লোকজন আয় বহির্ভূত মামলায় যে রক্ষা কবচ পেয়ে আছেন, সে তো এই জুডিশিয়ারি তাকে দিয়েছে। তো তার কিভাবে মনে হচ্ছে? কারণ ভিকে কৃষ্ণ আয়ারের মামলা, কৃষ্ণ আয়ারের যে বিখ্যাত জাজমেন্ট যে জেল হচ্ছে ব্যতিক্রম, বেল হচ্ছে অধিকার যে কোনো অভিযুক্তের। তো তার ফলে আমরা যারা রাজনীতিতে আছি, আমরা তো অলওয়েজ পাবলিক স্ক্রুটিনির মধ্যে দিয়ে আছি। এবং আজকে যখন বিল পেশ হয়, কেসি বেণুগোপাল কংগ্রেসের নেতা, তিনি অমিত শাহকে কটাক্ষ করে বলতে শুরু করেন যে আপনি কি করে এই বিল প্রশ্ন করেন, যে এই নৈতিকতা মূল্যবোধের কথা বলছেন, আপনি এই বিল কি করে পেশ করছেন, কারণ আপনি তো জেলে গেছেন। অমিত শাহজি তার জবাব দিয়েছেন। অমিত শাহজি বলেছেন যে আমি পাঞ্জাবের গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ইস্তফা দেওয়ার পর আমি আদালতে আত্মসমর্পণ করি, আমার এবং আমার গ্রেপ্তারি হয়। যতদিন পর্যন্ত না আমি অ্যাকুইটেড হয়েছি, ততদিন পর্যন্ত আমি কোনো কনস্টিটিউশনাল পোস্টে যাইনি। একইভাবে লালকৃষ্ণ আদবানির কথাও আপনাদের স্মরণ করায়। কিন্তু মনে রাখতে হবে যে সোহরাবুদ্দিনের ফেক এনকাউন্টার কেসে তৎকালীন কংগ্রেস সরকার এবং পি চিদম্বরম, তিনি অমিত শাহকে জেলে পুরেছিলেন। সেই পি চিদম্বরমও কিন্তু পরবর্তীকালে তার বাড়ির বাগানে যেটুকু চাষ হয়, সেই চাষ থেকে কয়েকশো কোটি টাকার নাকি তিনি আয় করেন তার বাড়ির বাগান থেকে। তো সেই মামলায় তাকে জেলে যেতে হয়েছিল, কোর্ট কিন্তু এখনো তাকে অ্যাকিউট করেনি। তার ফলে মিথ্যে মামলা কংগ্রেস বারে বারে বিরোধীদের উপর চাপিয়েছে। এবং তার ফলে তো আজকে এরা বলছে কি যে বিজেপিকে মনে রাখতে হবে একদিন তারা বিরোধী আসনে বসবে। আরে ৭৯ বছরের রাজত্বে তো ৬০ বছর তো কংগ্রেসই চালালো। আমরা তো এখন ১১-১২ বছরের আগে একই জায়গায় প্রশ্ন ছিল, ১৭ বছর আমরা ক্ষমতায় আছি, যে যদি প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হয় এই সংশোধনী বিলের আওতায়। হ্যাঁ, শেষ করে নিন প্লিজ। না, সেটাই বলছি যে আমরা জানি যে আমরা বিরোধী রাজনীতি থেকেই উঠে এসেছি, আমরা বিরোধী রাজনীতি করব, কিন্তু তারপরেও আমরা এই রাজনীতিতে মোরালিটি, এই রাজনীতিতে নৈতিকতা আনতে চাই। কিন্তু কংগ্রেস তারা বিরোধিতা করছে কেন? বরং এটাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরো শক্তিশালী হবে। তার কারণ এক এক রাজ্যে এক এক ক্ষমতায় থাকবে, প্রত্যেকে যদি নৈতিকতার রাজনীতি করে তাহলে অন্তত পক্ষে রাজনীতিতে দুর্নীতি অনেক কমে যাবে। আমি অনেক ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আমি সরাসরি স্টুডিওতে চলে আসি শঙ্কু এবং রক্তিমদার কাছে। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের এত ভয়? মমতা বন্দ্যোপাধ্যায় কিসের এত ভয় এটা জানার আগে, শোনার আগে শঙ্কুদেব আমি একবার দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের নাম কিছুক্ষণ আগে আমি করলাম, লম্বা তালিকা, পার্থ মুখার্জি থেকে শুরু করে পার্থ মুখার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, লম্বা তালিকা নিয়ে বসেছিলাম আমি, মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, এমনকি যারা মন্ত্রী নন, শেখ শাহজাহান, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সময়তে মমতা বন্দ্যোপাধ্যায়কে এদের নিয়ে কথা বলতে শুনতে দেখা গেছে। কিন্তু সেটা কি এদের বিরুদ্ধে না এদের পক্ষে? কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল? শুনুন একবার। টোটালটাই নাটক, টোটালটাই মিথ্যে। এই যে অভিষেক বললো না ২১শে জুলাই হলো ২১ তারিখ, আর ২২ তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে, দেখে নেবো আমরা কেসে কি আছে বলে আমি কিছু বলছি না এখন। ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো ৩ গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। इसे बालू का शुगर है, बहुत तबीयत खराब है। अगर वो मर जाएगा तो हमको बीजेपी का खिलाफ में एफआईआर करना पड़ेगा, ईडी का खिलाफ में भी करना पड़ेगा। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।